ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা একাদশ শ্রেণীর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, যা পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার। রসায়ন বিজ্ঞানের এই অধ্যায়টিকে আমরা রসায়ন বিজ্ঞানের সিদ্ধারা বা মেরুদণ্ড বলে থাকি, কারণ এর ওপর পুরোটাই ডিপেন্ড করে আছে পুরো রসায়ন শাস্ত্র বা কেমিস্ট্রি। অর্থাৎ এটাকে আমরা কেমিস্ট্রির মেরুদণ্ড বলে থাকি, কারণ এর মধ্য দিয়ে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের স্ট্রাকচারগুলো দেখে নেব এবং পরমাণুর গঠন সম্পর্কে আমরা এই অধ্যায়তে খুব ভালোভাবে জানব। আর এই অধ্যায়ের ওপর ডিপেন্ড করে কেমিস্ট্রির আর যে অধ্যায়গুলো আছে পুরোটাই এর ওপর ডিপেন্ড করে আছে। তার জন্য এই অধ্যায়টিকে আমরা রসায়ন বিজ্ঞানের মেরুদণ্ডও বলে থাকি। চলো আমরা আজকে পরমাণুর গঠন সম্পর্কে জানব। পরমাণু গঠনে প্রথমেই বলা আছে পরমাণু সম্পর্কে। পরমাণু সম্পর্কে আগে আমরা ধারণা পেয়েছি পরমাণুর আবিষ্কারক কে, পরমাণুর কথা কে বলেছিল, পরমাণুর কথা প্রথমে আমাদের সামনে কে তুলে ধরেছিল এবং সেটাকে আবিষ্কারের মাধ্যমে কে দেখেছিল। প্রতিটা আমরা জানি, আগে জেনে এসেছি, আবারও এখানে আরও একবার রিভাইজ করছি তোমাদের সামনে। পরমাণু, এই পরমাণু শব্দের অর্থ হচ্ছে পরম অণু বা পরম কণা। এই পরম কথা অর্থ ক্ষুদ্রতম, অর্থাৎ পরমাণু কথা অর্থ হচ্ছে ক্ষুদ্রতম কণা। অর্থাৎ কোনো পদার্থকে আমরা যদি ভাঙতে থাকি, ভাঙতে ভাঙতে এমন একটা ক্ষুদ্রতম কণায় পরিণত করব যেই কণাতে বা যেই কণার পরে ওই কণাটিকে আর ভাঙা সম্ভব নয়। সেই কণার নাম দেন আমাদের গ্রিস দার্শনিক ডেমোক্রিটাস অ্যাটম, নাম দেন অ্যাটম, এবং সেটা বাংলায় নাম দেন পরমাণু আমাদের ভারতীয় দার্শনিক কণাদ। কিন্তু এদের দুজনেরই কেউই প্রমাণ বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের সামনে প্রমাণ করতে পারেননি যে পরমাণুই হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা। এরপরে পরের দশকে বা 1806 খ্রিস্টাব্দে আমাদের ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন, তিনি এসে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের সামনে বলেন যে পরমাণুই হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা। কিন্তু পরবর্তীকালে যখন আমরা বিভিন্ন তেজস্ক্রিয় কণা, আলফা, বিটা, গামা রশ্মি বা এই সমস্ত তেজস্ক্রিয় রশ্মিগুলো আমরা আবিষ্কার করলাম, তখন দেখলাম যে পরমাণুকে আর ক্ষুদ্রতম কণা হিসেবে আমরা বলতে পারি না। কারণ কি, পরমাণুকে আমরা ক্ষুদ্রতম কণা বলছিলাম, কিন্তু যখনই আলফা, বিটা এবং গামা অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মিগুলো যখনই আবিষ্কার হলো, তখন দেখা গেল ওই তেজস্ক্রিয় রশ্মিরও যখন আমরা ওই পরমাণুর ভেতর দিয়ে নিয়ে যাচ্ছি, তখন দেখা গেল পরমাণু কোনো ক্ষুদ্রতম কণা নয়, পরমাণুর ভেতরেও অনেকগুলো কণা পাওয়া যায়। তাহলে সেখান থেকে বলা গেল যে পরমাণু আর ক্ষুদ্রতম কণা নয়, পরমাণুর ভেতরে অনেক কণা বর্তমান। সেখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা পেলাম পরমাণুকে ভাঙা যায়, যেখানে আমাদের ডাল্টন বলেছিল পরমাণুকে ভাঙা সম্ভব নয়। তারপরে আমরা দেখলাম পরমাণুকে আমরা ভাঙতে পারি। পরমাণুকে ভাঙলে 35টি কণা আমরা এখনও পর্যন্ত পেয়ে থাকি, যার মধ্যে কিছু কণাকে আমরা স্থায়ী কণা হিসেবে বলি, কিছু কণাকে আমরা অস্থায়ী বলি, আর কিছুকে আমরা মিশ্র কণা বলি। আশা করব এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে পরমাণুকে আমরা ভাঙতে পারি, ভাঙলে আমরা 3 ধরনের কণা আমরা পেয়ে থাকি, আর আবিষ্কার চলছে, আবারও আমরা পেতে পারি। স্থায়ী কণা হিসেবে আমরা পাই স্থায়ী কণা, একটা পাই অস্থায়ী কণা, আর একটা পাই মিশ্র কণা। আর এদের 3টে মিলেই আমরা পেয়েছি কত? 35টি কণা পেয়েছি। এই স্থায়ী কণা হিসাবে আমরা জানি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পরমাণুর মূল কণা, আর এই 3টে মূল কণাকে আমরা স্থায়ী কণা হিসাবে ধরি। তাহলে স্থায়ী কণা হিসেবে আমরা পাই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, অর্থাৎ, এবং অস্থায়ী কণা হিসেবে আমরা পাই মেসন, নিউট্রিনো এবং অ্যান্টি নিউট্রিনো।
অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টিমেসন প্রভৃতি। এছাড়াও এগুলো আমরা ধরে নিই, এছাড়াও আরও অনেক আছে প্রভৃতি, ঠিক আছে। এবং মিশ্র কণা হিসাবে আমরা আলফা কণা এবং ডয়টেরন কণা প্রভৃতি, মোটামুটি এইগুলো আমাদের প্রধান কণা হিসাবে আমরা পাই। প্রধান কণা হিসাবে আমরা এই তিনটেকেই ধরি, কারণ কোনো পদার্থের মধ্যে 35টি কণার মধ্যে আর কিছু থাকুক বা না থাকুক, অবশ্যই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আমরা পাবো স্থায়ী কণা হিসাবে। এগুলো অর্থাৎ অস্থায়ী কণা এবং মিশ্র কণা আমরা পেতে পারি, আবার নাও পেতে পারি। অর্থাৎ সব কণার ভেতরে এই অস্থায়ী কণা এবং মিশ্র কণা থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু স্থায়ী কণা হিসাবে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন বর্তমান। তাহলে আমরা দেখতে পেলাম এখানে একটা পরমাণু, যদি আমরা এটা ধরে নিই এটা পরমাণু, তাহলে আগে প্রথমে বলা হয়েছিল পরমাণুই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কণা, কিন্তু এখন দেখলাম কি একে আমরা বিভিন্ন ভাগে ভাঙতে পারি, বিভিন্ন ভাগে আমরা ভেঙে ফেলতে পারি। তাহলে এখন একে আর ক্ষুদ্রতম কণা হিসাবে আমরা বলতে পারি না, কারণ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, আলফা কণা, ডয়টেরন কণা প্রতিটাই এর ভেতরে অবস্থিত বা এর ভেতরেই থাকে। তাহলে এদের আয়তন টোটাল পরমাণুর তুলনায় অনেকটাই ছোট। তাহলে এই পরমাণুকে আমরা আর ছোট বলতে পারছি না। আশা করব ক্লিয়ার এই পর্যন্ত। এটা গেল আমাদের পরমাণুর ধারণা। এবার এখান থেকে তোমাদের 11 বা 12 কী কোশ্চেন আসে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন অর্থাৎ স্থায়ী কণাগুলোর আবিষ্কার কে করে, কোথা থেকে আমরা সেগুলোকে আবিষ্কার করেছি, তাদের নামকরণ কে করে, তাদের ভর এবং তাদের আধান। শর্ট কোশ্চেনগুলো এইভাবেই বা এই কটা থেকেই কোশ্চেন চলে আসে। তোমাদের অনেক বইতে বা তোমাদের বইতেগুলোতে দেখবে, সেখানে দেখবে ক্যাথোড রশ্মি থেকে আমরা ইলেকট্রন কণা পাই, অ্যানোড রশ্মি থেকে আমরা পাই প্রোটন কণা, এবং তেজস্ক্রিয় বিক্রিয়া বা নিউক্লিয় বিক্রিয়া থেকে আমরা পাই আমাদের নিউট্রন কণা। এগুলোর বিস্তারিত বর্ণনা আছে। এত কিছু তোমাদের লাগবেও না, তোমরা জাস্ট রিডিং পড়ে রাখতে পারো, কিন্তু লাগবে কোনটা থেকে আমরা পাই, কে আবিষ্কার করে এবং তার নামকরণ বা কে করে, এবং আমাদের এদের ভর এবং আধানের প্রকৃতি কেমন এবং এদের ভরগুলো কত হয়, এই কয়েকটা জিনিস জেনে রাখতে হবে। দেখো আমরা একটা টেবিলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমাদের খুব সহজেই মনে থাকে। দেখো এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কণাগুলোর যে আবিষ্কারক, উৎস, নামকরণ এবং ভর এবং আধানকে আমরা একটা টেবিলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এভাবে করলে তোমাদের মনে থাকবে। দেখ, ইলেকট্রনের আবিষ্কার করেন আমাদের জে থমসন। জে থমসন। এই ক্লাসটার করার সময় তোমরা খাতা পেন নিয়ে বসবে, তাহলে সবচেয়ে সুবিধা হবে। প্রোটনের আবিষ্কার করেন আমাদের গোলস্টাইন এবং নিউটনের আবিষ্কার করে স্যাডউইক। আবিষ্কার বা খোঁজ করা একই জিনিস, ঠিক আছে। এই আমরা ইলেকট্রনকে পাই ক্যাথোড রশ্মি থেকে, আর আমরা প্রোটনকে পাই অ্যানোড রশ্মি থেকে। এবং নিউটনকে পাই নিউক্লিয় বিক্রিয়া থেকে। নামকরণ কে করেন? ইলেকট্রনের নামকরণ করেন বিজ্ঞানী স্টোনি। প্রোটনের নামকরণ করেন আমাদের নিউক্লিয়াসের আবিষ্কারক, সবচেয়ে বড় আমাদের রসায়নবিদ, আমাদের রাদারফোর্ড। এবং আমাদের নিউটনেরও নামকরণ করেন আমাদের রাদারফোর্ড, ঠিক আছে। এবার আমাদের নতুন সিলেবাসে অর্থাৎ সেমিস্টার সিস্টেমের এটা হচ্ছে তোমাদের 2 নম্বর ইউনিট। একাদশ শ্রেণীর যে নতুন সেমিস্টারের ফার্স্ট সেমিস্টারের সেকেন্ড ইউনিটে তোমরা এই অধ্যায়টা পাবে। দেখো, ইলেকট্রনের ভর সবচেয়ে কম, এতটা কম যাকে আমরা পরমাণুর ভরের
ভর গণনার সময় এটাকে আমরা ধরি না। এর ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻³ কেজি। অর্থাৎ এটা অর্থ একের নিচে 31টা শূন্য দিয়ে ভাগ করলে এই 9.1কে যেটা হবে সেটা হচ্ছে একটা ইলেকট্রনের ভর। একটা প্রোটনের ভর হচ্ছে 1.626725 ইন্টু 10⁻27 কেজি। এবং ঠিক প্রোটনের ভর একদম প্রায় সেম 6748 ইন্টু 10⁻27 কেজি। একটুখানি পার্থক্য, একটু বড় বা একটু ভর বেশি, বড় নয় ভর বেশি, ঠিক আছে। এর ইলেকট্রনের আধানের প্রকৃতি হচ্ছে মাইনাস চার্জ, আর প্রোটনের হচ্ছে প্লাস চার্জ। এটা নিস্তড়িত, অর্থাৎ এর কোনো চার্জ থাকে না। আর যদি তোমাদের ইলেকট্রন প্রোটনের চার্জের মানও বলে, সেটাও বলে দিতে পারো 1.6 ইন্টু 10⁻⁻19। এটাও একই জিনিস, কারণ ইলেকট্রন আর প্রোটন দুটোই একই জিনিস, দুটো উভয় চার্জ অর্থাৎ বিপরীত চার্জ যুক্ত। একটা যদি প্লাস হয় একটা মাইনাস, ইলেকট্রন যেহেতু মাইনাস, এর সামনে তোমাকে কী দিতে হবে, মাইনাস চিহ্ন দিতে হবে। চার্জ একই, অর্থাৎ প্রোটনের চার্জ যা ইলেকট্রনের চার্জ একই, এটা শুধু পজিটিভ, এটা জাস্ট নেগেটিভ। আশা করব ক্লিয়ার। এই চার্টের মাধ্যমে তোমাদের এখান থেকেই মাল্টিপল চয়েসের কোশ্চেন বা ভেরি শর্ট টাইপ কোশ্চেনগুলো এখান থেকে তুলে ধরে, যেখানে তোমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের আবিষ্কারকের নাম বলে, কোথা থেকে পাই অর্থাৎ উৎসের নাম জিজ্ঞাসা করে, নামকরণ বলে, ভর বলতে পারে বা আধান তোমাদের জিজ্ঞাসা করতে পারে। আশা করব ক্লিয়ার। এখানে মনে রাখবে ইলেকট্রন হলে একই চার্জ, কিন্তু সামনে মাইনাস অবশ্যই দিতে হবে। আর প্রোটন হলে চার্জ সেম, শুধুমাত্র সামনে কিছু দেওয়া না থাকলে ওটা প্লাসই বোঝায়। আশা করব ক্লিয়ার। তাহলে এই তো আমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের আবিষ্কার আমরা করে ফেললাম। এবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো সবই পরমাণুর ভেতরে থাকে। তাহলে এরা পরমাণুর ভেতরে কি অবস্থায় থাকে বা কীরকম থাকে বা কীরকম সাজানো গোছানো থাকে বা ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, সেই কিভাবে থাকে সেইটাকে আবিষ্কার করার জন্য বা সেটাকে ব্যাখ্যা করার জন্য অনেক বিজ্ঞানী আমাদের সামনে বিভিন্ন তাদের মডেলগুলো বা তাদের মতবাদগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। যার মধ্যে প্রথম আসে আমাদের থমসনের মডেল, যাকে আমরা ওয়াটারমেলন থিওরি বা তরমুজ নিয়মও জানি, যেটা আমরা রসায়ন বিজ্ঞানের বই থেকে আমরা এই নিয়মটাকে আমরা সরিয়ে ফেলেছি। এর কারণ আমরা বলবো। তারপরে আসে আমাদের একজন বিখ্যাত বিজ্ঞানী রাদারফোর্ড, যার থেকে আমরা অনেক কিছুই জানতে পারি। তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা আমাদের প্রতিটা সংশোধনের মাধ্যমে আমাদের সামনে এই পরমাণুর যে গঠন আমাদের সামনে তুলে ধরেন। তাহলে আমরা প্রথমেই জেনে নিই থমসন আমাদের সামনে কি মডেল ভাবে বা কীভাবে আমাদের সামনে পরমাণুর গঠন সম্পর্কে বলেছেন। দেখো, থমসনের তরমুজ নিয়ম বা ওয়াটারমেলন থিওরিতে থমসন কি বলেছেন। দেখো, একটা তরমুজ দেখতে পাচ্ছ, বলছে একটা তরমুজ বা গোল যে তরমুজ আমরা দেখতে পাই, সেই তরমুজকে যদি আমরা মাঝখান থেকে কেটে ফেলি, তরমুজকে মাঝখানে কেটে ফেলার পর দেখবে তরমুজের মাঝখানের অংশটিতে তোমরা বীজগুলো, অর্থাৎ তরমুজের যে বীজগুলো হয় সেগুলো পাবে না। বীজগুলো একদম ধারের দিকে বা কাছাকাছি ধারের দিকেই ছড়িয়ে ছিটিয়ে থাকে। বলছে যে তরমুজের যে অংশটায় বীজ থাকে না, অর্থাৎ মাঝখানটা থাকে আমাদের প্রোটন। যে বীজগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের এই বীজগুলো যেমন ছড়িয়ে ছিটিয়ে থাকছে, ওই ছড়িয়ে ছিটিয়ে থাকা বীজগুলোই হচ্ছে ইলেকট্রন, যা প্রোটনকে কেন্দ্র করে চারদিকে ঘুরছে। আশা করব ক্লিয়ার। স্যার, তাহলে নিউট্রন কোথায় গেল? দেখো, যখন এই থমসন তার এই মডেল দিয়েছেন তখন নিউট্রনের আবিষ্কার হয়নি, তখনও পর্যন্ত নিউট্রনের আবিষ্কার হয়নি। আর মাঝখানে আমাদের প্রোটনকে নিয়েই আমরা শুরু করেছিলাম কি, এই পরমাণুর গঠন সম্পর্কে ব্যাখ্যা করছিলাম। ঠিক আছে, তাহলে কি বলল, কোনো তরমুজের মাঝখানটা যে অংশটা বীজ থাকে না, সেই অংশটায় থাকে প্রোটন, এবং তাকে কেন্দ্র করে যে বীজগুলো ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেইভাবেই থাকে কি ইলেকট্রন। এটা এতটাই অযুক্তিপূর্ণ, যা
ব্যাখ্যা আমরা কেমিস্ট্রি বিজ্ঞানের বই থেকেই এটাকে আমরা বের করে দিয়েছি এবং তোমরা বিভিন্ন বইতেও এই নিয়মটা পাবে না। আশা করব ক্লিয়ার তরমুজ নিয়ম, কারণ এখানে এই যুক্তিটা এতটাই আমাদের মানে এতটা গ্রহণযোগ্য ছিল না, যেটাকে আমরা কেমিস্ট্রি বিজ্ঞানের ভাষায় বা বইতে আমরা বা বিজ্ঞানে আমরা রাখতে পারি। তাহলে এই থমসনের এই মডেলটা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছিল আমাদের পরমাণুর গঠন সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে। আশা করব ক্লিয়ার। এরপরেই সেই যে বিজ্ঞানী যিনি পরমাণুর যে গঠন সম্পর্কে অনেকটাই আমাদের সামনে ধারণা দিয়েছিলেন, তার নাম রাদারফোর্ড। তিনি রাদারফোর্ড যে তার মডেলটা আমাদের সামনে উপস্থাপনা করেছিলেন, তার মধ্যে কিছু ভুল ছিল কিন্তু অনেকটাই ঠিক ছিল, যা আমাদের পরবর্তী দিশা অর্থাৎ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন বা পরমাণুর যে গঠন সম্পর্কে ধারণা আমাদের সামনে অনেকটাই পরিষ্কার করেছিল। সেই মডেলটা আমরা দেখব। দেখো, এই রাদারফোর্ডের পরমাণু মডেলেই তিনি আমাদের সামনে পরমাণু সম্পর্কে একটা ঠিকঠাক ধারণা আমাদের সামনে ব্যক্ত করতে পেরেছিলেন। তিনি যখনই তেজস্ক্রিয় কণা আলফা, বিটা এবং গামা রশ্মির আবিষ্কার হয়, তখন তিনি কি করলেন, দেখো কোনো জিনিসকে ভালো করে জানতে হলে তার ভেতরে কি আছে সেটাকে জানাটা খুবই জরুরি। এটা আমরা দুভাবে করতে পারি, একটা ফিজিক্যালি আর একটা কোনো রশ্মি প্রয়োগ করে। ফিজিক্যালি করলে তাকে আমাকে ভেঙে ভেঙে দেখতে হবে, যেহেতু পরমাণুর ক্ষুদ্রতম কণাই হচ্ছে আমাদের কোনো মৌলের ক্ষুদ্রতম কণাই হচ্ছে পরমাণু, তার ভেতরে এই সমস্ত এতগুলো কণা থাকে, তাহলে এটাকে আর ভাঙতে পারবো না, অর্থাৎ ফিজিক্যালি আমরা করতে পারবো না। তাহলে আমরা রশ্মি ফেললে আমরা দেখতে পাবো এর ভেতরে কি মোমেন্টাম চলছে বা কি ঘটছে। তেমনই প্রথমে আমাদের এই রাদারফোর্ড তিনি গামা রশ্মি প্রয়োগ করেন, দেখেন যে কোনো পরমাণুর ভেতরে কি আছে। কিন্তু গামা রশ্মির ভেদন ক্ষমতা এতটাই উচ্চ যে গামা রশ্মির বেশিরভাগটাই সঙ্গে সঙ্গে ভেদ করে চলে গেছে, যা তার পরীক্ষাতে আসতেই সময় দেয়নি। তার ফলে তিনি কি করলেন, গামা রশ্মির তুলনায় একটু ভেদন ক্ষমতা কম আলফা রশ্মি প্রয়োগ করলেন। কী করলেন? আলফা রশ্মি প্রয়োগ। আর এই রাসায়নিক যে এক্সপেরিমেন্টটাকে আমরা বলি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তাহলে এটাকে আমরা বলি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তোমরা ক্লাস 10-এ জেনেছো আলফা কণা, বিটা কণা এবং গামা কণা। যেখানে দেখো আলফা কোনো মৌল থেকে আলফা কণা যদি বেরোয় তাহলে তার ভর সংখ্যার 4 পরিবর্তন হয় এবং আমাদের প্রোটন সংখ্যার 2 পরিবর্তন হয়, অর্থাৎ এখান থেকে 2টো প্রোটন বেরোয় এবং 2টো নিউট্রন বেরোয়। ঠিক আছে, কিন্তু নিউট্রন তো তখন আবিষ্কার হয়নি। দেখো আমাদের প্রোটন বেরোচ্ছে, তাহলে প্রোটন নিজে কি পজিটিভ, হ্যাঁ কি না? তাহলে আলফা কোণাটাই কি পজিটিভ কণার স্রোত, আর নিউট্রনের তো কোনো চার্জই থাকে না। তাহলে তিনি তার পরীক্ষার জন্য পজিটিভ আধানযুক্ত কণা কি নিলেন? আলফা কণা। ঠিক আছে, এবং তার পরীক্ষার জন্য তিনি কি করলেন, একটা সোনার পাত নিলেন, পাতলা সোনার পাত। ঠিক আছে, এরকম সোনার পাত নিলেন। ঠিক আছে, এটা তোমরা গোল করতে পারো বা এই মাঝখান থেকে কেটে দিতে পারো। একটা পাতলা সোনার পাত 0.0004 মিলিমিটার কি নিলেন? সোনার পাত। কারণ কি সোনার পাতটা একটা মৌল, সোনার একটা মৌল, এর ভেতরেই নিশ্চয়ই পরমাণু বর্তমান, কারণ আমরা জানি যে কোনো মৌলের ভেতরে আমাদের পরমাণু থাকে, আর ওই মৌলের ক্ষুদ্রতম কণাই হচ্ছে পরমাণু। তিনি কি করলেন, এই সোনার পাতের ওপর পেছনে আমাদের জিঙ্ক সালফাইডের পর্দা নিলেন। এটা তোমরা রাখতে পারো বা না দিতে পারো, আমাদের দেওয়ার দরকার নেই। আমি জাস্ট দেখো কি ব্যাপারটা হয়েছে, দেখো অটোমেটিক বুঝতে পারবে। তিনি কি করলেন, এই সোনার পাতের উপর দিয়ে কি করলেন, আলফা কণা ফেললেন। তিনি আলফা কণাকে এই সোনার পাতের ভেতর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন কি হয় দেখার জন্য। এরকম করে তিনি একাধিক রশ্মি কোথায় ফেললেন? সোনার পাতের উপর। পাতের ওপর ফেলার ফলে তিনি এখান থেকে 3টে ঘটনা খুব ভালো করে লক্ষ্য করলেন। কিভাবে? তিনি যখনই এই আলফা কণাগুলো ফেললেন, তিনি একটা জিনিস লক্ষ্য করলেন। বললেন তিনি যে 100% রশ্মি যদি তিনি ফেলেছিলেন, তার মধ্যে 99% রশ্মি অর্থাৎ আলফা রশ্মি এই
সোনার পাত ভেদ করে বেরিয়ে গেছে, সোনার পাত ভেদ করে বেরিয়ে গেছে, এটা তিনি ফার্স্ট লক্ষ্য করলেন। ঠিক আছে, তাহলে এই 90% রশ্মি কী হলো, সোনার পাত ভেদ করে চলে গেল। ঠিক আছে, এবার তিনি কি করলেন, ঠিক একটা রশ্মি তিনি কি করলেন, মাঝ বরাবর, অর্থাৎ ওই যে পাতটা নিয়েছে তার মাঝ বরাবর ফেললেন। ফেলার পরে তিনি একটা জিনিস লক্ষ্য করলেন, বলছে যে রশ্মিটা তিনি মাঝ বরাবর ফেলেছিলেন সেই রশ্মিটা যে রাস্তা দিয়ে গিয়েছিল আবার সেই রাস্তায় ফিরে চলে এলো। আশা করব ক্লিয়ার। বললাম কি, যেটা তিনি একদম মাঝ বরাবর যে রশ্মিটা তিনি সোনার পাতের ওপর ফেলেছিলেন, তিনি দেখলেন সেই রশ্মিটা পুনরায় যে রাস্তা দিয়ে গিয়েছিল সেই রাস্তায় পুনরায় ফিরে এসছে। আশা করব ক্লিয়ার। এবং ঠিক তার আরেকটু কাছাকাছি যখন তিনি বা তার ওই মাঝ বরাবর থেকে যখন তিনি আর একটা রশ্মি দুপাশে ফেললেন, ঠিক আছে, একদম মাঝ বরাবর নয়, তার ঠিক একটু কাছে, তখন দেখলেন কিছু রশ্মি এখান থেকে হালকা কিছু কোণে বেঁকে গেছে বা বেরিয়ে গেছে এখান থেকে। এই তিনটি ঘটনা তিনি কি করলেন, লক্ষ্য করলেন। বোঝাতে পারলাম? তাহলে এই তিনটি ঘটনা লক্ষ্য করার পর তিনি একটা সিদ্ধান্ত দিলেন, মডেল নয় কিন্তু একটা সিদ্ধান্ত। তিনি ফার্স্ট সিদ্ধান্তে কি বললেন, বলছে 100%-এর মধ্যে যেদিন 90% রশ্মি বেরিয়ে গেছে, হ্যাঁ কি না, তাহলে তিনি এখান থেকে বললেন কোনো একটা, ধরো আমি ধরলাম, ধরো এটা আমাদের বোর্ডের দেওয়াল, আমি যদি কোনো একটা রশ্মি ফেলি, দেখলাম এই রশ্মির বেশিরভাগটা বেরিয়ে গেছে, তাহলে আমি বলতে পারি কি এই বোর্ডটা কি নিরেট না ফাঁপা? ফাঁপা বলতে পারি বা ফাঁকা বলতে পারি। তাহলে বলছে যেহেতু পরমাণুর ভেতরে তিনি পরমাণুর উপরেই তিনি একটা 100% রশ্মি ফেললেন, তার বেশিরভাগটাই বেরিয়ে গেছে, তখন তিনি বললেন পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। তাহলে প্রথমে কি বললেন, পরমাণুর তা তিনি প্রথমে বললেন কি পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁপা বা ফাঁকা, কারণ কি 90% 99% রশ্মি তো বেরিয়ে গেছে। আচ্ছা, আর কি করলেন, বলছে দেখো একদম এটা পজিটিভ রশ্মি ছিল, পজিটিভ রশ্মি একদম মিডিল পজিশনে পড়ার পর একদম সেই যেই রাস্তায় গিয়েছিল সেই রাস্তায় ফিরে আসছে। তাহলে এখানে কেউ না কেউ তো আছে যে এখানে এই পাত ভেদ করে যেতে দেয়নি, তাই তো? যেতে দেয়নি, লাত মেরে একে আবার ফেরত দিয়েছে, হ্যাঁ কি না? তাহলে আমরা বলতে পারি কি পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁপা হলেও পরমাণুর মাঝখান বরাবরটা নিরেট, তাই বলতে পারি তো? তাহলে তিনি বললেন মাঝখানটা হচ্ছে কি নিরেট। তাহলে মাঝ বরাবর কি হলো, নিরেট, কারণ কি মাঝ বরাবর রশ্মি যেতেই পারেনি। ঠিক আছে, আচ্ছা দেখো তো চার্জ দুভাবে হয়, একটা প্লাস হয় একটা মাইনাস হয়। এখানে কোন কোণা থাকলে, পজিটিভ না নেগেটিভ কোণা থাকলে এখানে পজিটিভ আধানযুক্ত আলফা কোণাকে লাত মেরে বার করবে? নিশ্চয়ই প্লাস আর মাইনাস নয়, কারণ প্লাস মাইনাস একসঙ্গে থাকলে কী হবে, জুড়ে যাবে। তাহলে এখানে নিশ্চয়ই প্লাস ছিল, না হলে একে লাত মারবে না, কারণ আমরা জানি সম আধান পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। তাহলে এখান থেকে তিনি বললেন কি পরমাণুর যে মাঝখানটা, ঠিক আছে, এই মাঝখানটা যেখান থেকে আলোক রশ্মি আমাদের রশ্মি পুনরায় আবার যেই পথে গিয়েছিল সেই পথে ফিরে এসেছিল, তিনি সেই যে মাঝখানটার যে আধান তিনি দিলেন কি ধনাত্মক আধান। কারণ কি ওখানে যদি না ধনাত্মক আধান থাকতো বা পজিটিভ আধান থাকতো তাহলে কখনোই ওই রশ্মি ফিরে আসা সম্ভব হতো না। তাহলে তিনি তাই বললেন যে পরমাণুর মাঝখানটা হচ্ছে কি ধনাত্মক আধান যুক্ত। আশা করব ক্লিয়ার। ঠিক আছে, তারপর আরেকটা ভালো সিদ্ধান্ত দিলেন, দেখো এই ধনাত্মক এবং নিরেট, এই যে নিরেট মাঝখানটা অংশটাকে তিনি নাম দিয়ে দিলেন, নামটা দিলেন কি কেন্দ্রক। কি নাম দিলেন, কেন্দ্রক বা নিউক্লিয়াস। কি নাম দিলেন, কেন্দ্রক বা নিউক্লিয়াস। আশা করব ক্লিয়ার।
এবার দেখো তো আর একটা ঘটনা ঘটেছিল, আমি নিশ্চয়ই বলেছিলাম। দেখো এখান থেকে কিছু রশ্মি এখানে রিফ্লেক্ট করেছে। এর কারণ কি? দেখো যেটা তো একদম পিন পয়েন্টে পড়েছিল, একদম পিন পয়েন্টে, সেগুলোকে তো ধাক্কা মেরে বার করে দিয়েছে। কারণ কি? এই যে আমরা পিন পয়েন্টটা দেখাচ্ছি, এটা তো একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কণা। কারণ যেটা একদম স্ট্রেট লাইনে পড়েছিল সেটাকে সে কী করেছে? রিফ্লেক্ট করেছে। আর যেটাকে করতে পারেনি এটাও তো পজিটিভ, এগুলোও তো পজিটিভ, তাহলে সেটাকে সে কি করেছে? রিফ্লেক্ট করেছে, কিন্তু 180তে করতে পারেনি, জাস্ট একটা কোণে কি করেছে? রিফ্লেক্ট করেছে, তার জন্য এ হালকা কোণে বেরিয়ে গেছে। আশা করব ক্লিয়ার। তাহলে যেটাকে সে একদম পিন পয়েন্টেই পড়েছিল সেটাকে 180তে ফেরত পাঠিয়ে দিয়েছে, আর যেটা 180তে আসছিল না সেটাকে সে কি করেছে? হালকা লাথি মেরেছে, লাত হালকা মেরেছে, কিন্তু হালকা করে মেরেছে, যার জন্য সে হালকা একটা কোণে বেরিয়ে গেছে। আশা করব ক্লিয়ার। তাহলে এই সিদ্ধান্তে তিনি এই কথাগুলো বলেন, আর এই সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে তার মডেল আমরা জানব। আশা করব ক্লিয়ার। তাহলে এবার আমরা আমাদের আলটিমেট এই রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে জেনে নিই। রাদারফোর্ড তো এই আমাদের আলফা কণা প্রকীর্ণন পরীক্ষা করলো, এবার সেখান থেকে তিনি সিদ্ধান্ত দিলেন, সিদ্ধান্তগুলো আমরা জানলাম সুন্দরভাবে, ঠিক আছে। তারপরে তিনি তার এই সিদ্ধান্তের সপক্ষে এবার তিনি কি করলেন? তার মডেল বা তার পরমাণু সম্পর্কে যে ধারণা তিনি তার মডেলে উপস্থাপনা করলেন, আর সেটাই আমরা আজকে জানব। এইটা বলার আগে যারা আমাদের এই সেশনটিকে দেখছো, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই সেশনগুলোতে আমরা তোমাদের কেমিস্ট্রি এবং মাধ্যমিক ভৌতবিজ্ঞানের যাবতীয় সমস্যাগুলো সমাধান করব। এবং আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করো, এবং আমাদের এই ক্লাসটা কেমন লাগছে অবশ্যই সেকশানে গিয়ে কমেন্ট অবশ্যই করো। দেখো রাদারফোর্ড তো তার আলফা কণা প্রকীর্ণন পরীক্ষা করলো এবং সিদ্ধান্তও বলল। এই সিদ্ধান্তের ভিত্তিতে তিনি 1911 সালে তিনি পারমাণবিক মডেল বা পরমাণু মডেল উপস্থাপনা করেন, যাকেই আমরা বলি রাদারফোর্ডের পরমাণু মডেল। আশা করব ক্লিয়ার। দেখো তিনি এই মডেলে প্রথমে কি করেন? এই পুরো যে আমাদের পরমাণু পেলাম, পরমাণুকে দুটো অংশে ভাগ করলেন। মাঝখানে তিনি যেই অংশে আমাদের আলফা রশ্মি ধাক্কা মারার পর পুনরায় ফিরে এসছে, সেই অংশকে তিনি কি বলেছিলেন? কেন্দ্রক বা নিউক্লিয়াস। তিনি এই টোটাল পরমাণুকে দুটো অংশে ভাগ করলেন। একটাকে তিনি বললেন নিউক্লিয়াসের ভেতরের অংশ। নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? প্রোটন থাকে, তখনও পর্যন্ত নিউটনের আবিষ্কার হয়নি। তাহলে একটা তিনি ভাগ করলেন পরমাণুর ভেতরের অংশ, নিউক্লিয়াসের ভেতরের অংশ, এবং বাইরে থাকে ইলেকট্রনগুলো, তাই তো। আর একটা তিনি বললেন বাইরে, নিউক্লিয়াসের বাইরের অংশ। অর্থাৎ তিনি পরমাণুকে দুটো ভাগে ভাগ করলেন। একটা বললেন নিউক্লিয়াসের ভেতরের অংশ, আর একটা তিনি বললেন নিউক্লিয়াসের বাইরের অংশ। এটা তিনি তার মডেলে প্রথমেই বললেন। আশা করব ক্লিয়ার। তাহলে ভেতরে থাকে কি? প্রোটন। আমরা নিউটন থাকে জানি, কিন্তু নিউটন তখনও আবিষ্কার হয়নি। আর বাইরে থাকে কি? ইলেকট্রনগুলো। তিনি তার সেকেন্ড কথায় বললেন কোনো পরমাণুর ভর পুরোটাই বা বেশিরভাগটাই নিউক্লিয়াসে অবস্থিত বা কেন্দ্রকে অবস্থিত। অর্থাৎ তিনি আরেকটা কথা ঘুরিয়ে এখানে কি বললেন? তিনি এখানে বললেন কোনো পরমাণুর মোট টোটাল পরমাণুর সামান্যতম জায়গায় জুড়ে অবস্থিত, অর্থাৎ নিউক্লিয়াসে অবস্থিত। কারণ কি? নিউক্লিয়াসেই থাকে প্রোটন, এবং প্রোটনের ভার আমরা জানলাম অনেকটা বেশি ইলেকট্রনের তুলনায়। আর ইলেকট্রনের ভার এতটাই নগণ্য যে পরমাণুর ভর মাপার সময় আমরা ইলেকট্রনের ভরই মাপি না। তাহলে দেখতে গেলে পরমাণুর যে ভরটা মাপি আমরা, সেটা প্রোটন এবং নিউট্রন দ্বারা। আর তখন কিন্তু নিউট্রন আবিষ্কার হয়নি, তখন এই প্রোটনটাকেই ধরা হতো কি? কোনো পরমাণুর টোটাল ভর। এই জন্যই যেহেতু আমাদের এই প্রোটন আমাদের নিউক্লিয়াসের বা কেন্দ্রকের ভেতরেই থাকে, তিনি বললেন টোটাল পরমাণুর টোটাল ভরটা একটা ছোট্ট জায়গা জুড়ে অবস্থান করে, এবং সেই ছোট্ট জায়গাটার তিনি নাম দেন কেন্দ্রক
বা নিউক্লিয়াস, অর্থাৎ কোনো পরমাণুর টোটাল ভর নিউক্লিয়াসে বা কেন্দ্রকে অবস্থিত। এটা তার 2 নম্বর বক্তব্যে তিনি বলেন, বা 2 নম্বর মডেলের দ্বিতীয় পয়েন্টে তিনি এই কথাই বলেন। 3 নম্বর পয়েন্টে কি বললেন, বলছে পরমাণুকে, কোনো পরমাণুর মাঝখানে কি থাকে, মাঝখানে আমাদের নিউক্লিয়াস থাকে, আর তখন নিউক্লিয়াসে পাওয়া গেছে কি প্রোটন, হ্যাঁ বাইরের কক্ষে থাকে কি ইলেকট্রনগুলো। তিনি বললেন কোনো মৌলের পরমাণুর যে কেন্দ্রকে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে আবর্তিত হয়। কোন পথে? বৃত্তাকার পথে। কিন্তু পরে আমরা জানতে পারবো কি শুধুমাত্র বৃত্তাকার পথে আবর্তিত হয় না, উপবৃত্তাকার পথেও আবর্তিত হয়, সেটা আমাদের ত্রুটি হিসাবে আমরা জানি। তাহলে তার কথায় তিনি কি বললেন, কোনো পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে আবর্তিত হয় বা আবর্তন করে, অর্থাৎ পজিটিভ চার্জকে কেন্দ্র করে ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ চার্জ কি করে আবর্তন করে। ঠিক আছে, এটা তার 3 নম্বর পয়েন্টে বললেন। 4 নম্বর পয়েন্টে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে কোনো মৌলের, আমরা এক্ষুনি দেখতে পেলাম নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং বাইরের কক্ষে থাকে ইলেকট্রন, হ্যাঁ কিনা, এইভাবে থাকে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে থাকতে পারে। বলে এই যে ইলেকট্রন আর প্রোটনগুলো, কোনো মৌলের নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যা বা প্রোটনগুলো, যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে আবর্তিত হয়। অর্থাৎ কোনো পরমাণুর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সর্বদাই সমান হয়। অর্থাৎ আমরা যদি যে কোনো একটা মৌল ধরে নিই, ধরো আমি ধরলাম সোডিয়ামের অ্যাটমিক নাম্বার অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক কত? 11। তাহলে এর কথা অর্থ কি, এর মধ্যে প্রোটন সংখ্যা হচ্ছে 11টি এবং ইলেকট্রন সংখ্যাও কত হবে? 11টি। অর্থাৎ ঘুরিয়ে বললে কি হয়, যতগুলো পজিটিভ চার্জ থাকবে ঠিক ততগুলো থাকবে নেগেটিভ চার্জ, আর পজিটিভ চার্জকে কেন্দ্র করে নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক চার্জ বৃত্তাকার পথে আবর্তিত হবে। আশা করব ক্লিয়ার। এই 4টে হচ্ছে আমাদের টোটাল মেন পয়েন্ট, যেটা তোমাদের পরীক্ষার খাতায় বা পরীক্ষায় পড়লে তোমরা এই 4টে পয়েন্টই লিখবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এইগুলো। এছাড়াও আরও পয়েন্ট আছে, যেমন হচ্ছে তিনি বলেন যে নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং আর বাইরের কক্ষে থাকে ইলেকট্রন। নিউক্লিয়াসে থাকা প্রোটনগুলো সমচার্জ হলেও তারা একসাথে থাকে, সেটা কিসের জন্য? সেটা নিউক্লিয় বলের জন্য। অর্থাৎ আমরা জানি সম আধান পরস্পরকে কি করে? বিকর্ষণ করে, হ্যাঁ কি না? বিকর্ষণ করবে সম আধান। কিন্তু দেখো নিউক্লিয়াসে একাধিক প্রোটন থাকে, কিন্তু সবগুলোই তো পজিটিভ চার্জ হওয়া সত্ত্বেও এরা বিকর্ষণ করে বেরিয়ে যায় না, অর্থাৎ নিউক্লিয়াস থেকে বেরিয়ে যায় না, সংঘবদ্ধ অবস্থায় থাকে। এটার কারণ হচ্ছে নিউক্লিয় বল, যে বলের জন্য নিউক্লিয়াসে থাকা সম আধান পরস্পরকে বিকর্ষণের পরিবর্তে আকর্ষণ করে। অর্থাৎ যেখানে বিকর্ষণ হওয়ার কথা ছিল সম আধান হওয়ার জন্যই, সেখানে বিকর্ষণের পরিবর্তে তারা কি করে? আকর্ষণ করে। সেই আকর্ষণ বলটাকে বা যে বলের প্রভাবে এটা ঘটে তাকেই বলা হয় কি? নিউক্লিয় বল। মোটামুটি এই কয়েকটা কথা তিনি বলেছিলেন। এবার এখান থেকে কিছু ত্রুটিও পাবো। তিনি কি বলতে পারেননি, যেটা বলতে পারেননি সেটাই কি আমরা বলি রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। আর রাদারফোর্ড মডেলের যে ত্রুটিটা হচ্ছে আমাদের আজকের সেশনের শেষ টপিক। চলো আমরা রাদারফোর্ড যে এতগুলো কথা বললো তিনি কি কি বলতে পারেননি সেটাও একবার দেখে নিই। রাদারফোর্ড মডেলের 2টো ত্রুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি তোমাদের কাছে কোশ্চেন আসে রাদারফোর্ড মডেলের ত্রুটিগুলো বর্ণনা করো, 2টি ত্রুটি তোমরা বলবে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। রাদারফোর্ড বলেছিল যে কোনো মৌলের পরমাণুর ভেতর যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি শুধুমাত্র বৃত্তাকার পথে ঘোরে, তাই তো? অর্থাৎ মাঝখানে থাকে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কি করে? বৃত্তাকার পথে আবর্তিত হয়। এটাই বলেছিল আমাদের রাদারফোর্ড। কিন্তু পরে দেখা গেছে এই বৃত্তাকার পথ ছাড়াও উপবৃত্তাকার পথেও আবর্তিত হয়। এর কারণ কিন্তু রাদারফোর্ড ব্যাখ্যা করে যেতে পারেননি। তাহলে এটাই হলো ত্রুটি। শুধুমাত্র ইলেকট্রনগুলো বৃত্তার পথে আবর্তন করে না, উপবৃত্তাকার
উপবৃত্তাকার কক্ষপথেও পথে ও ঘুরে। এর কারণ কিন্তু আমাদের রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেননি। আশা করব ক্লিয়ার পয়েন্টটা। সেকেন্ড, পরমাণু মডেল অনুযায়ী নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে। বলছে এই ইলেকট্রনগুলো যে কোনো বৃত্তাকার ব্যাসার্ধে ঘুরতে পারে, এটা বলেছিলেন রাদারফোর্ড। কিন্তু দেখা গেছে কি ইলেকট্রনগুলো প্রতিটা বৃত্তাকার পথে ঘুরতে পারে না। এর অর্থ কি এইটা একটু বোঝো ভালো করে, নাহলে মাথার উপর দিয়ে যাবে। দেখো আমি এখানে বৃত্তাকার পথগুলো এঁকেছি। আমি যদি এটা 1 ধরি, এটা 2 ধরি, এটা 3 ধরতেই পারি। আরও যদি বাড়াই, এটা 4 5, দেখো আমি মাঝখানে কিছু গ্যাপ দিয়েছি না, তাহলে এটাও কোনো একটা বৃত্তের ব্যস্ত, এখান থেকে তো নিউক্লিয়াসের দূরত্ব আছে, হ্যাঁ কি না? তাহলে আমি দিচ্ছি না, তাই তো? তাহলে আমি এখানেও দিতে পারি, আমার মাঝখানে এদিকেও দিতে পারি, অর্থাৎ অসংখ্য ব্যাসার্ধে দিতে পারি, তাই তো? রাদারফোর্ড বলেছিল এই প্রতিটা ব্যাসার্ধে আমরা ইলেকট্রনকে পেতে পারি। কিন্তু দেখা গেছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নির্দিষ্ট বৃত্তাকার পথে আবর্তিত হয়। যে কোনো বৃত্তাকার পথে আবর্তিত হয় না। অর্থাৎ যে কোনো ব্যাসার্ধে, অর্থাৎ আমি যদি এই ব্যাসার্ধগুলো চিহ্নিত করি 1 2 3 4 5 6 7 8 9, এদের মধ্যে দেখব 2 3 বা 5 বা এরকম 4-5টি বৃত্তাকার পথে আমরা ইলেকট্রনগুলো পাবো, মাঝখানে ইলেকট্রন পাবো না। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে শুধুমাত্র প্রতিটা ব্যাসার্ধের বা যতগুলো ব্যাসার্ধে আমরা ব্যাসার্ধ টানতে পারি, প্রতিটা ব্যাসার্ধে আমরা ইলেকট্রনকে খুঁজে পাবো না। এর কারণ কিন্তু আমাদের রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেননি তার মডেলে। আশা করব ক্লিয়ার। থার্ড পয়েন্ট গেল। এবার 4 নম্বর পয়েন্ট, আরও ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কি বললো? যখনই ম্যাক্সওয়েলের চুম্বকীয় তরঙ্গ আবিষ্কার হলো, তখন যদি আমরা বিভিন্ন গ্যাসীয় পরমাণুকে নিয়ে তার উপরে যদি আমরা এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ফেলি, তখন ওই পরমাণুতে থাকা ইলেকট্রনগুলো কি হয়? এক্সাইটেড হয়, অর্থাৎ উত্তেজিত হয়, এবং ওই মৌলের থাকা বা ওই মৌলের পরমাণুতে থাকা ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথ থেকে বিভিন্ন কক্ষপথে জাম্প করে, অর্থাৎ নিম্ন থেকে উচ্চতে জাম্প করতে পারে বা উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে জাম্প করে। এই জাম্প করার ফলে তারা একটা রশ্মি নির্গত করে বা বর্ণালী নির্গত করে, বা বর্ণালীর আকারে তারা এই রকম দৃষ্টান্ত দেখায়। সেটা দুপ্রকার হয়, একটা রেখা বর্ণালী এবং আরেকটা হচ্ছে বিচ্ছিন্ন বর্ণালী, এবং একটা হচ্ছে রেখা বর্ণালী। এই হাইড্রোজেনের ক্ষেত্রে কিছু বর্ণালী আমরা পেয়ে থাকি বা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। এই যে রেখা বর্ণালীগুলো কেন হচ্ছে সে কথাটা তিনি বা তার এই রাদারফোর্ড মডেল অনুযায়ী আমরা ব্যাখ্যা করতে পারি না। অর্থাৎ হাইড্রোজেনের যে আমরা রেখা বর্ণালীগুলো কেন হচ্ছে বা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে যে রেখা বর্ণালীগুলো কেন হচ্ছে, এর কারণ কিন্তু আমরা রাদারফোর্ড মডেলের সাহায্যে বলতে পারি না। এটা হচ্ছে 4 নম্বর এবং শেষ ত্রুটি। এই 4টে কারণের জন্য রাদারফোর্ডের মডেলটা সফল হলেও অনেকটাই অসফল। আশা করব ক্লিয়ার। যদি তোমাদের কাছে কোশ্চেন আসে রাদারফোর্ড মডেল কি, তাহলে সেই আগে 4টে বা 5টা পয়েন্ট লিখবে। যদি ত্রুটি বলে 2টো পয়েন্ট লিখবে, একটা হচ্ছে কক্ষপথ দিয়ে, একটা হচ্ছে হাইড্রোজেনের রেখা বর্ণালী দিয়ে। এটা হচ্ছে 2টো মেন পয়েন্ট। এছাড়াও তোমরা অনেকগুলো পয়েন্ট তোমাদের বইতে পাবে, তোমরা যে কোনো পয়েন্ট লিখতে পারো, কিন্তু এই 2টো পয়েন্ট কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এইগুলো নিয়ে আমরা আবার পরবর্তী মডেলে বা এর পরে যে বিজ্ঞানী সংশোধন রূপে আমাদের কাছে যে মডেলটা পেশ করেন, সেই জায়গাতে এই যে 2টো পয়েন্টকে আরও ভালো করে গুরুত্ব দেওয়া হয়েছে। আশা করব ক্লিয়ার। চলো আমাদের এই সেশনটা আমরা এইখানেই রাখছি। যারা নতুন বছরে বা নতুন সেমিস্টার সিস্টেমে সায়েন্সে পড়বে, তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে আমাদের এই সেশনগুলো তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। এবং আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো। এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন হতে পারো। দুটোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। আজকের সেশনটা আমরা এখানে রাখছি। জয় হিন্দ, জয় ভারত।